গ্যাসের গতিত্ব নিয়ে কিছু আলোচনা করবো। তো দেখেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তার মধ্যে আমরা ধীরে ধীরে একটা একটা কোশ্চেন আলোচনা করবো। তো আসেন আমরা ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো এই প্রশ্নটা দেখেন, আদর্শ গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোল ভগ্নাংশ আংশিক চাপ এবং মোট চাপের মধ্যে সম্পর্ক। তো এই আংশিক চাপ এবং মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপনের পূর্বে আসলে আমরা আরেকটা বিষয় জানা দরকার, সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে। তো আমরা একটু প্রথমেই ওই আলোচনাটা করার পূর্বে আসলে ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে আলোচনা করি, দেখি তারপরে তারপরে আমরা আসলে ওই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র জিনিসটা কি সেটা একটু যদি বোঝার চেষ্টা করি, তার আগে আমাকে বুঝতে হবে যে আংশিক চাপ জিনিসটা কি। হ্যাঁ। তো আংশিক চাপ জিনিসটা কি সেটা হলো যে, ধরি স্থির তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনে আবদ্ধ পাত্রে পরস্পর সঙ্গে বিক্রিয়া করে না এরূপ দুটি গ্যাস এ ও বি আছে। দেখেন, মানে বলছে যে একটি আবদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, দুটি গ্যাস, একটি হলো এ আর একটা হলো বি, এবং এরা পরস্পর কি করে না, পরস্পরের মধ্যে বিক্রিয়া করে না। আবার বলছে এই নির্দিষ্ট তাপমাত্রায় উক্ত গ্যাস মিশ্রণে একটি নির্দিষ্ট চাপ বর্তমান, অর্থাৎ এখানে এই যে আমার যে আবদ্ধ পাত্র আছে এখানে আসলে কি আছে, এই গ্যাসগুলো আসলে নির্দিষ্ট একটা চাপের মধ্যে আছে। তারপরে বলছে যে এখন এ ও বি এর মধ্যে এ কে বি কে যদি সম্পূর্ণরূপে পাত্র থেকে বের করা হয়, অর্থাৎ আমি যদি এবার বি কে যদি সম্পূর্ণরূপে পাত্র থেকে বের করে নিই, অর্থাৎ আমার পাত্রটাতে এখন কি আছে, শুধু এ গ্যাস আছে, ঠিক আছে। তাহলে এখন বি কে বের করে নেওয়ার পর এই যে এ গ্যাস থাকলো, এখন ওই নির্দিষ্ট তাপমাত্রায় এ এককভাবে পাত্রের উপর যে চাপ প্রয়োগ করবে তাকে বলা হয় এ এর আংশিক চাপ। ঠিক আছে। দেখেন আমার একটা পাত্রে কি ছিল, এ এবং বি দুটি গ্যাস ছিল। এই দুটি গ্যাস পরস্পর কি করে না, পরস্পর বিক্রিয়া করে না। এখন এই দুটি গ্যাসের মধ্যে যদি আমি বি কে বের করি, এই গ্যাসকে যদি আলাদা করে বের করে নেই, তাহলে এই পাত্রে কি থাকবে, শুধুমাত্র এই গ্যাস। এবং এই শুধুমাত্র এই গ্যাস এই পুরা পাত্রে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে আমি বলছি এ এর আংশিক চাপ। কার আংশিক চাপ, যেহেতু এ এখানে আছে তাই আমি এটাকে বলছি এ এর আংশিক চাপ। একই ভাবে এবার যদি আমি এই পাত্রটাতে বি বের করে নিয়েছিলাম এর পূর্বে, এবার যদি আমি এ বের করে নিই তাহলে কি থাকবে, বি থাকবে অবশ্যই। এখন এই বি গ্যাস এই পাত্রে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে তাকে আমি বলছি বি এর আংশিক চাপ। ঠিক আছে। তাহলে আমি কি, কথাটা কি দাঁড়ালো, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোনো আবদ্ধ পাত্রে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এমন গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাসকে যদি এককভাবে ওই তাপমাত্রায় একই পাত্রে রাখা হয়, তাহলে ওই উপাদান গ্যাসটি এককভাবে পাত্রের উপর যে চাপ প্রয়োগ করবে তাকে আসলে ওই গ্যাসটি কি বলা হয়, আংশিক চাপ বা অংশ প্রেস বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমরা সামারি করি তাহলে বোঝা গেল যে যে কোনো একটা পাত্রে যদি একাধিক গ্যাস থাকে তাহলে ওই গ্যাসগুলো থেকে গ্যাসগুলোর একটি উপাদান, এখানে যদি আমি আলাদা করে আবার আঁকি, দেখেন বললাম যে আমার এই একটা পাত্র, এখানে এ বি সি তিনটি গ্যাস আছে। তাহলে কি, এই এ কর্তৃক সম্পূর্ণরূপে যে চাপ প্রয়োগ করবে তাকে আমি বলছি এ এর আংশিক চাপ, বি কর্তৃক যে চাপ প্রয়োগ করবে সেটা হলো বি এর আংশিক চাপ, সি কর্তৃক যে চাপ প্রয়োগ করবে সেটা হলো সি এর আংশিক চাপ। কিভাবে, যদি আমি সমস্ত গুলাকে সরাই, একটা পাত্রে এ নেই, একটা পাত্রে বি নেই, ওই একই পাত্র, পাত্রের আকার কিন্তু সেম হবে, ঠিক আছে। আর একটা পাত্রে সি নেই, এই যে এ কর্তৃক পাত্রের যে চাপ সেটাকে আমি এর আংশিক চাপ, বি কর্তৃক পাত্রের যে চাপ সেটাকে বি এর আংশিক চাপ, সি কর্তৃক পাত্রের যে চাপ সেটাকে বি এর সি এর কি করছি আংশিক চাপ। এই হলো আংশিক চাপ জিনিস। এখন ডাল্টন কি বলছে, ডাল্টন বলতেছে যে নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না, নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ দুই বা ততোধিক গ্যাসের মিশ্রণকে যদি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে আবদ্ধ পাত্রে রাখা হয়, তবে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ মিশ্রণের উপাদান গ্যাসগুলি আংশিক চাপের সমষ্টির সমান। অর্থাৎ এই যে একটি পাত্র, এই পাত্রে ধরেন এ এবং বি দুটি গ্যাস আছে, ঠিক আছে। এবং বলা হয়েছে যে এদের মধ্যে কি হয় না, এদের মধ্যে এ ও বি কখনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে এই যে সম্পূর্ণ পাত্রে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে এই দুটি গ্যাস, সম্পূর্ণ পাত্রের যে চাপ সেটা কিভাবে নির্ণয় করবো আমি, এ এর আংশিক চাপ প্লাস বি এর আংশিক চাপ, এই দুটি চাপের সমষ্টি হলো আমার পুরা পাত্রের চাপ। ঠিক আছে। বলছে যে ডাল্টন বলছে যে প্রতিটার অংশের চাপের সমষ্টি হলো এই পুরা পাত্রে আসলে গ্যাস মিশ্রণ কর্তৃক চাপের পরিমাণের সমান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো ডাল্টনের আংশিক চাপের সূত্র। এর গাণিতিক ব্যাখ্যা জিনিসটা কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন, আচ্ছা এই দেখেন, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে
স্থির তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনে কোনো আবদ্ধ পাত্রে উপস্থিত একটি গ্যাস মিশ্রণের মোট চাপ, ধরলাম আমার যে পাত্রটা ছিল সে পাত্রে, এই যে এখানে পাত্র আছে, যে পাত্রে অনেকগুলো গ্যাস মিশ্রণ আছে, ঠিক আছে। তো এই গ্যাস মিশ্রণের মোট চাপ, এই পাত্রের মোট চাপকে বলছি আমি পি, ঠিক আছে। তাহলে মোট চাপকে পি বলছি, এবং একই তাপমাত্রায় মিশ্রণের উপাদান গ্যাসগুলো, এখানে যে অনেকগুলো উপাদান আছে তার মধ্যে ধরলাম একটা উপাদান P1, আর একটা উপাদান P2, আর একটা উপাদান P3, এভাবে চলছে। কতগুলো আছে? Pn সংখ্যক পর্যন্ত, যতগুলো সংখ্যক আমার উপাদান আছে। তাহলে আমার সূত্র কি বলছে? সূত্র বলছে যে এই যে পাত্রের মোট চাপ কার সমান হবে? এই যে অংশ অংশ যে চাপগুলো এদের যোগফলের সমষ্টির সমান। তাহলে আমি কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট ডট Pn, অর্থাৎ সমস্ত অংশের চাপগুলো আসলে মোট চাপের কি হবে? সমান হবে। এগুলো কখন হবে বলেন দেখি? এগুলো তখনই হবে যখন এদের মধ্যে কি হবে না, বিক্রিয়া ঘটবে না। গ্যাসগুলোর মধ্যে কি হবে না, বিক্রিয়া ঘটবে না। তাহলে যদি বিক্রিয়া ঘটে তাহলে কি এই এই মানে ডাল্টন আইসি চাপ সূত্র খাটবে না? দেখেন এই যে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদেরকে যদি আমি একটি পাত্রে রাখি তখন কিন্তু ডাল্টন আইসি চাপ সূত্র প্রয়োগ ক্রিয়া কাজ করে না। কেন? কেননা অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এই যে দেখেন অ্যামোনিয়াম ক্লোরাইড, বিক্রিয়া করে আর কি। আমাদের ডাল্টনের সূত্রই বলছে যে আসলে এই আংশিক চাপ সূত্রটা তখনই খাটবে যখন আসলে এই গ্যাসগুলোর মধ্যে বিক্রিয়া করবে না, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়া করে এমন গ্যাস যদি আমি একটি পাত্রে রাখি তাহলে কি হবে না, তাহলে সেক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্র আসলে খাটবে না। এই হলো ব্যাখ্যা। তাহলে এর গাণিতিক ব্যাখ্যা জিনিসটা কি? যদি গাণিতিক ব্যাখ্যা আমরা যাই তাহলে দেখেন এখানে বলা হয়েছে যে ধরি নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট লাগবে, হ্যাঁ, আয়তন নির্দিষ্ট, তাপমাত্রা নির্দিষ্ট এবং আয়তন নির্দিষ্ট একটি আবদ্ধ পাত্রে বিক্রিয়া করানো এমন আমি কয়েকটি গ্যাস মিশ্রণ নিলাম যাদের মোল সংখ্যা যথাক্রমে N1 N2 N3 এভাবে চলছে। এবং এই যে প্রত্যেকের আংশিক চাপ, N1 মোল সংখ্যা বিশিষ্ট গ্যাসের আংশিক চাপ P1, N2 মোল সংখ্যা বিশিষ্ট আংশিক চাপ P2, N3 মোল সংখ্যা বিশিষ্ট গ্যাসের আংশিক চাপ হলো P3, এভাবে চলছে। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, হ্যাঁ। তাহলে এখান থেকে পি, আমি যদি ভি কে এই পাশে পাঠাই দিই তাহলে কি থাকে? পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, সমীকরণ নাম্বার 1। আচ্ছা, তাহলে প্রতিটি গ্যাসের জন্য, আমার তো এখানে একটি পাত্রে অনেকগুলো গ্যাস আছে তাই না? তাহলে প্রতিটি গ্যাস মিশ্রণের জন্য যদি আমি এই সূত্রটা ইউজ করি তাহলে P1 গ্যাসের জন্য, ধরলাম এ গ্যাসের জন্য বা 1 নাম্বার গ্যাসের জন্য, 2 নাম্বার গ্যাস, এখানে 3 নাম্বার আছে, তাহলে 1 নাম্বার গ্যাসের জন্য এই সূত্র কি হবে? P1 ডি, আয়তন তো নির্দিষ্ট, ওই জন্য আমার ডি এর কোনো পরিবর্তন ঘটেনি। মোল সংখ্যা তো পরিবর্তনশীল, কেননা প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা, একাধিক গ্যাস যেহেতু তার গ্যাসের মোল সংখ্যা কি হবে? আলাদা হবে। আর তো সর্বজনীন ধ্রুবক, আর টি তো তাপমাত্রা নির্দিষ্ট, আমার ভি নির্দিষ্ট, তাপমাত্রাও নির্দিষ্ট। তাহলে এভাবে আমি লিখতে পারি কি? P1 ইজ ইকুয়াল টু N1 RT ডিভাইডেড বাই ভি। তাহলে একইভাবে P2 এর জন্য, একইভাবে Pn এর জন্য হবে, তাই না? তাহলে আসেন এবার দেখেন এবার কি হয়েছে, এই দেখেন। তাহলে Pn এর জন্য এবার, তাহলে আমার এবার যদি আমি এই যে পূর্বে 1 নাম্বার সমীকরণ, 2 নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ যে ছিল, এই যে এটা, এই যে এই যে 2 নাম্বার সমীকরণ, অর্থাৎ এটা 3 নাম্বার সমীকরণ, এটা 2, 3 এবং 4 যদি আমি যোগ করি তাহলে কি পাই আমি? এই যে দেখেন এবার এখানে দেখা হয়েছে যে 2, 3 এবং 4 যদি যোগ করি তাহলে কি পাই? বাম পাশে আমি কি পাই? P1 P2 P3 এভাবে চলছে এন পর্যন্ত। ডান পাশে কি পাবো? প্রত্যেকটার এই যে এই সমীকরণগুলো, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা যোগ করলে এরকম আসে। আর ডান পাশে P1 P2 P3, এই পুরা জিনিসটাকে আমি কি বলছি বলেন দেখি? পুরো জিনিসটা আমি আসলে মোট চাপ, তাই না? আচ্ছা, মোট চাপটা আমরা প্রমাণ করবো। দেখেন, তাহলে এই হলো ডান পাশ, আমার আমার বাম পাশ। তাহলে এখান থেকে কি কমন যায় দেখেন, এই যে আর টি ভি, এটা কিন্তু কমন, হ্যাঁ। আরটি ভি ঠিক সব জায়গায় কমন আছে, তাহলে আমি এটা কমন নিতে পারি। তাহলে আমি আরটি ভি কমন নিলে কি এখানে কি থাকে? N1 প্লাস N2 প্লাস N3 কত পর্যন্ত? এন, এন পর্যন্ত, তাই না? তাহলে এবার যদি আমি এই 1 নাম্বার সমীকরণ, পূর্বের আমার যে 1 নাম্বার সমীকরণ ছিল, আপনাকে আমি দেখাই, সেটা এখানে আমি দেখি যে P1 ইজ ইকুয়াল টু, সরি, 1 নাম্বার সমীকরণটা কি ছিল? P ইজ ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই ভি, তাই না? তাহলে এই 1 নাম্বার সমীকরণ এবং 5 নাম্বার সমীকরণ, অর্থাৎ আমি যদি এখানে এই যে আর টি, আমি যদি এটাকে আলাদা করে আরেকবার লিখি তাহলে এরকম দাঁড়ায়, পি ইজ ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই ভি। এই আর টির মান যদি আমি এখানে বসাই,
এই সমীকরণ ঠিক আছে। তাহলে কি দাঁড়ায় দেখেন দেখি। তাহলে পি তো এখানে আছে, এন, আর টি এর মান কত, আর টি যদি আমি এখানে রাখি আর টি ভি, তাহলে এই যে পি ওয়ান পি, এই এখানে কি থাকে, পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট ডট পি এন ডিভাইডেড বাই এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি এন ওয়ান। তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় আমি এই পুরো রাশিটাকে নিচে নিয়ে আসতে পারি, যেটা এখানে পি বাই পি ওয়ান পি টু পি থ্রি, বোঝা গেছে কি। এবং এন তো উপরেই আছে, যে এনটা উপরে আর নিচে এটা। তাহলে এখন যেটা দাঁড়ায় সেটা হলো যে, এখন দেখেন এই যে আমার এন ওয়ান এন টু এন থ্রি, এই যে এই পুরো জিনিসটাকে আমি কি লিখতে পারি, এখানে অনেকগুলো গ্যাস মিশ্রণের আসলে মোল সংখ্যা বর্তমান, তাই না। তাহলে পুরা মিশ্রণটাকে, পুরা পাত্রে যে পরিমাণ মোল আছে সেটা প্রত্যেকটা অংশের মোল সমষ্টি সমান, তাই না। তাহলে মোল সমষ্টির সমস্যা আমি কি লিখতে পারি, তাহলে এই মোল সংখ্যা এন সমষ্টি, তাহলে এন এন কাটা গেলে কি থাকে, ওয়ান থাকে। তাহলে আমি এখান থেকে প্রমাণ করতে পারি, তাহলে ওয়ান থাকলে এটা পরবর্তীতে গুণ হয়ে পাশে গেছে। তাহলে এই যে মোট চাপ ইকুয়ালস টু এই যে প্রত্যেকটা আংশিক চাপের সমষ্টির সমান, এটাই হলো ডাল্টনের আংশিক সূত্র। এটাই হলো ডাল্টনের আংশিক সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তাহলে মোট চাপ প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান। যেখানে বাংলা কথা লেখা আছে দেখেন, এই যে গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদান গ্যাসগুলো আংশিক চাপের যোগফলের সমান। এই হলো ডাল্টনের আংশিক সূত্র, ঠিক আছে। তাহলে যদি কখনো মানে কোশ্চেন যদি এভাবে আসে যে ডাল্টনের আংশিক সূত্র ব্যাখ্যা করো, তাহলে প্রথমে আপনাকে এই এভাবে দিবেন আপনি। হম, আমি দেখাই আংশিক চাপ জিনিস কি, এগুলো আপনাকে না দিলেও চলবে, এগুলো বোঝার জন্য আমি দিচ্ছি। হ্যাঁ, আংশিক চাপ জিনিস কি দিলে দিতে পারেন, আপনি দিলে সুবিধা হয়। সবচেয়ে খুব বড় কথা যেটা হলো সেটা আপনার ডাল্টনের আংশিক চাপ সূত্র যেটা আছে, অর্থাৎ এই যে এটা দিতে হবে। আংশিক চাপ সূত্র জিনিসটা কি, সেটা দেওয়ার পরে কি করতে হবে আপনাকে, এই যে আংশিক চাপের সাধারণ যে এই সূত্রের ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যাটা দিতে হবে। সেটা হলো এই যে এটা সাধারণ ব্যাখ্যাটা, এটা হলো দিতে হবে। তারপরে আপনি কি করবেন, তারপরে এসে আসলে গাণিতিক ব্যাখ্যাটা দিবেন। গাণিতিক ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আসেন আমরা ওই যে কোশ্চেন যেটা ছিল আমাদের, কোশ্চেন আমি দেখাই আপনাকে। এই যে এই কোশ্চেনটা, সরি, এই যে এই কোশ্চেন যেটা ছিল, আদর্শ গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোল ভগ্নাংশ আংশিক চাপ এবং মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন, এই বিষয়টা না আমরা এখন একটু আলোচনা করবো। এর আগে আমরা কি আলোচনা করলাম, ডালটন আংশিক চাপ, এটা গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি পড়ালাম। এখানে যদি আপনার কোশ্চেনটা নাই, তাহলে এখন দেখেন আমরা এই আলোচনায় চলে যাই। এই কি বলছে এখানে, যে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক। তো আসেন আমরা একটু আংশিক চাপ জিনিসটা তো বুঝলাম, তাই না। এবার একটু মোল ভগ্নাংশ জিনিসটা কি সেটা একটু বোঝাচ্ছি। তাহলে মোল ভগ্নাংশ কি বলছে, গ্যাস মিশ্রণের কোন একটি গ্যাসীয় উপাদানের মোল সংখ্যাকে মিশ্রণের উপস্থিত গ্যাসগুলোর মোট মোল সংখ্যাতে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে আসলে কি বলে, মোল সংখ্যা। তাহলে ধরেন যে আমি যদি বলি একটা গ্যাস মিশ্রণে কি কি আছে, এন ওয়ান, এন টু, এন থ্রি, এরকম অনেকগুলো গ্যাস মিশ্রণ আছে। প্রত্যেকটা গ্যাসের মিশ্রণে কি হয়, আলাদা আলাদা মোল সংখ্যা আছে, তাই না। তাহলে এই গ্যাস মিশ্রণগুলো মোট মোল সংখ্যা কত হবে বলেন দেখি, এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি, তাই না। ইজুকালটা আমি এন লিখতে পারি। তাহলে এখন বলছে এন ওয়ান গ্যাসের, অর্থাৎ এক নাম্বার গ্যাসের মোল ভগ্নাংশ কত হবে, এক নাম্বার গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। বলেন দেখি, তাহলে এবার যদি আমাকে আপনাকে বলি আমি দুই নাম্বার গ্যাসের মোল সংখ্যা কত হবে, তাহলে এন টু, দুই নাম্বার গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। এটাকে বলছি আমি মোল ভগ্নাংশ, ঠিক আছে। আমি এক্স দ্বারা প্রকাশ করে দিচ্ছি, এবং এর কি নাই, একক নাই, কেননা এই যে মোল সংখ্যার এটা এখানে একটা একক এবং মোট মোল সংখ্যার একক একই, ক্যান্সেল হয়ে গিয়ে আসলে একক মোল সংখ্যা। তাহলে এখন এই আংশিক চাপ এবং মোল সংখ্যার মধ্যে যে রিলেশন, সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। রিলেশনটা কি, সেটা হলো যে ধরি টি পরম তাপমাত্রায় ভি আয়তন বিশিষ্ট একটি আবদ্ধ পাত্রে বিক্রিয়া করানো এরূপ একাধিক গ্যাস রয়েছে যার মোট চাপের পরিমাণ কত, টি, ঠিক আছে। তাহলে গ্যাস মিশ্রণের উপাদান সংখ্যাগুলোর মোট কি কি হবে, এন ওয়ান, এন টু, এন থ্রি, এটা হলো আমার মূল সংখ্যা, ঠিক আছে। এবং মোট মূল সংখ্যা কত হবে, এন ইজ ইকুয়াল টু এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি ডট ডট এন আই। আই বলছে আমার যততম সংখ্যা আসলে, সেটা 100 হলে 100, 200 হলে 200, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আবার উপাদানগুলি আংশিক চাপ, প্রত্যেকটা উপাদান আংশিক চাপ কত হবে, একইভাবে পি ওয়ান, পি টু, পি থ্রি, তাই না। তাহলে মোট চাপ ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি। এখন
এই যে আমার আদর্শ গ্যাস সমীকরণ যেটা ছিল, তাহলে পি ওয়ান মানে এক নাম্বার গ্যাসের জন্য কি হবে, পি ওয়ান ভি ইজ ইকুয়ালস টু এন ওয়ান আর টি। দুই নাম্বার গ্যাসের জন্য কি হবে, পি টু ভি এন আর টি। তিন নাম্বার গ্যাসের জন্য এটা। এই যে এক দুই তিন আসলো, এবার যদি আমি এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই প্রত্যেকটা সমীকরণগুলো যদি আমি যোগ করি তাহলে কি আসে, বাম পাশে শুধু এগুলো যোগ হবে। এই দেখেন যোগ হয়েছে কিনা। এবং এখানে কমন বিষয়টা আসলো, ভি একটি কমন আছে, প্রত্যেকটাতে ভি আছে না, তাহলে ভি কমন যাবে অবশ্যই, ওই জন্য একেবারে আমি মানে এখানে কমন না হয়েছে। এবং ডান পাশে কি আছে, ডান পাশে এই সমীকরণগুলো আছে, এবং ডান পাশে দেখেন আর টি কিন্তু কমন। দ্যাটস ওয়াই এখানে আর টি কমন না হয়েছে, বলা হয়েছে এখানে যোগ করি। তাহলে এখানে পি ওয়ান পি টু পি থ্রি ইজুয়াল কি জানে, আমার হলো পুরো চাপ পি। দ্যাটস আমি এখানে পি লিখছি। এবং এন ওয়ান এন টু এন থ্রি এইগুলো যোগফল গুলো কি, মোট মোট সংখ্যা, ওই জন্য আমি এখানে এন লিখছি, তাই না। এবার যদি আমি এই 5 নাম্বার সমীকরণ এবং 1 নাম্বার সমীকরণ ভাগ করি, অর্থাৎ 1 নাম্বার সমীকরণ করে যদি আমি 5 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি যায়, এখানে দেখেন পি ওয়ান ভি ডিভাইডেড বাই পি ভি ইজ ইকুয়ালস টু এন ওয়ান আর টি ডিভাইডেড বাই এন আর টি। তাহলে এই আর টি ক্যান্সেল, বি ভি ক্যান্সেল, কি থাকে পি ওয়ান বাই পি এন ওয়ান বাই এন। এবং এন ওয়ান বাই এন কি দেখেন দেখি, 1 নাম্বার গ্যাসের মূল ভগ্নাংশ, সেটাকে আমি এক্স ওয়ান দ্বারা বোঝাচ্ছি, তাই না। তাহলে 1 নাম্বার গ্যাসের মূল ভগ্নাংশ এটা, তাহলে আমি এখানে কি লিখতে পারি, পি ওয়ান অর্থাৎ 1 নাম্বার গ্যাসের আংশিক চাপ ইজ ইকুয়ালস টু পি গুণন 1 নাম্বার গ্যাসের মূল ভগ্নাংশ। ঠিক আছে, 1 নাম্বার গ্যাসের আংশিক চাপ ইজ ইকুয়ালস টু মোট চাপ, অর্থাৎ এই যে আমার এই পাত্রটা যেটা ছিল, এই আবদ্ধ পাত্রের মোট চাপ ইজ ইকুয়ালস টু 1 নাম্বার গ্যাসের মোল ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একইভাবে 2 নাম্বার গ্যাসের বের করবো, 3 নাম্বার গ্যাসের, 4 নাম্বার গ্যাসের বের করবো, মানে যতগুলো গ্যাস থাকবে সবগুলো গ্যাসের বের করলাম। বের করে আবার এবার কি করব, বের করার পর আমি যেটা লিখতে পারি সেটা হলো কি, এই যে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যেটা, সেটা হলো যে পি ওয়ান মানে পিআই, অর্থাৎ যে কোনো গ্যাসের মানে যে কোনো গ্যাসটার কি হবে, আংশিক চাপ ইজুগালস টু ওই আবদ্ধ পাত্রের মোট চাপ ইজুগালস টু ওই গ্যাসের কি হবে, মূল ভগ্নাংশ। অর্থাৎ আংশিক চাপ সমান মোট চাপ ইজুগাল ইন্টু মূল ভগ্নাংশ। আমি এটা আংশিক চাপ ইজুগালস টু মোট চাপ গুণন মূল ভগ্নাংশ, আমি এটাকে এইভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে মনে রাখতে পারেন, এটা মনে রাখতে একটা কৌশল আছে। তাহলে এই হলো আংশিক চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে যে সম্পর্ক, সেটা হলো এই যে এই রিলেশনটা। সেটা কোনটা, এই যে গ্যাস মিশ্রণের গ্যাসীয় আংশিক চাপ এবং মিশ্রণ উপাদানগুলো মোল ভগ্নাংশ এবং মিশ্রণের চাপের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, আসা ইজ ইকুয়ালস টু মোসা গুণন মোট। তার মানে আংশিক চাপ ইজ ইকুয়ালস টু মোট চাপ এবং মোল ভগ্নাংশের সমষ্টি গুণফল। হ্যাঁ, আচ্ছা আমরা এরপরে নেক্সট যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্য সময়। এটা অনেক সহজ একটা কোশ্চেন, মানে দেখলে বুঝতে পারবেন, শুধু মুখস্থ করার বিষয়, এখানে বোঝার তেমন কিছু নাই। দেখেন গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো সেগুলো আসলে অনেকগুলো স্বীকার্য আছে। তার মধ্যে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, আণবিক স্বীকার্য, অনুভূতি স্বীকার্য। এইভাবে না দিতে পারেন, যে কোনো ভাবে যদি ধারাবাহিক ভাবে এমনিতে লেখেন তাও হবে। যদি লেখেন যে আণবিক স্বীকার্য গুলো আমি আলাদা আলাদা করে লিখবো, মানে টপিক আকারে লিখবো, তাহলে সেক্ষেত্রে আরো সুবিধা হয়। তাহলে আণবিক স্বীকার্য গুলো কি বলছে আমি একবার আপনাকে পড়ে দিচ্ছি। সেটা হলো যে প্রতিটি গ্যাসের অণু মানে অসংখ্য সূক্ষ্ম কণা আছে, এবং কণাগুলোকে আমি কি বলছি, অণু বলছি। অর্থাৎ মানে যে কোনো একটা যদি আপনি গ্যাসের কথা বলেন, সেই গ্যাসে অনেকগুলো সূক্ষ্ম কণা আছে অবশ্যই, এবং এই প্রত্যেকটা কণা একটা করে অণু। ঠিক আছে, প্রত্যেকটা কণা একটা করে অণু। যেমন হাইড্রোজেন গ্যাস আছে আমার একটা পাত্রে, মানে যতগুলো কণা আছে প্রত্যেকটা আসলে হাইড্রোজেন অণু নিয়ে। ঠিক আছে, 2 নম্বর কি বলছে, কোন নির্দিষ্ট গ্যাসের অণুসমূহের ভর পরস্পর সমান। হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন গ্যাসের অণুভর আকৃতি ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট গ্যাসে যতগুলো অণু থাকবে তাদের প্রত্যেকটার ভর কি হবে, সমান থাকবে। অর্থাৎ হাইড্রোজেনে যদি 2টি অণু থাকে এখানে, তাহলে 2টি হাইড্রোজেন অণু কি হবে, সমান থাকবে। আচ্ছা, গ্যাসের অণুগুলি গোলাকার, কঠিন এবং সম্পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ গ্যাসের অণুগুলি যেগুলো থাকবে সেগুলো আসলে গোলাকার হবে এবং কঠিন, এবং কি বলছে, সম্পূর্ণ স্থিতিস্থাপক। প্লাস্টিক, প্লাস্টিক বডি কি, মানে একটা রাবার সিস্টেম আছে, সেটা দিলে কি হবে, সে তার আগের অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ এই জন্য আমি এটাকে বলছি স্থিতিস্থাপক। আবার বলছে গ্যাসের সংকোচনশীলতা উচ্চ, অর্থাৎ সংকোচনশীলতা উচ্চ কেন বলছি, গ্যাসকে যদি আপনি চাপ দেন তাহলে একেবারে সংকুচিত হয়ে যায়, ওই জন্য আমি এটাকে বলছি সংকোচনশীলতা আছে। যেমন আপনি যদি কঠিন পদার্থকে, একটা কঠিন পদার্থ লোহাকে যদি আপনি চাপ দেন তাহলে ওটা অথবা সংকুচিত হবে না, দ্যাটস আমি ওটা সংকোচনশীল নয়।
আবার বলছে গ্যাসের অণু সমূহ নিজেদের মধ্যে অথবা গ্যাস অণু এবং গ্যাস ধারকের দেয়ালের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। অর্থাৎ এই যে একটা গ্যাস, আমি যদি এটাকে গ্যাস জার বলি, এই গ্যাস জারের মধ্যে এই কণাগুলোর মধ্যে যে নিজেদের মধ্যে আসলে নিজেদের মধ্যে আকর্ষণ নাই, এই কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ নাই, এবং কি বলছে এই যে কণা কর্তৃক এই দেওয়ালের আমাদের পাত্রের যে দেয়াল, সেই দেওয়ালের মধ্যে কি নেই, আকর্ষণ বা বিকর্ষণ নাই। এই হলো গ্যাসের আণবিক স্বীকার্য। আবার কি বলছে পরে দেখেন, আহ, গ্যাসের অণুগুলো সর্বদা দ্রুত গতিতে ইতস্ত সকল দিকে ছোটাছুটি করে। মানে সকল দিকে এরা ছোটাছুটি করতে পারে। এগুলো আসলে পড়ে নেন, তখন বোঝার মতো কিছু নাই। আশা করি পড়লে বুঝতে পারবেন। এই 8টা শিখের দশা এগুলো মুখস্থ করবেন, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, সরি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, সেটা হলো যে এই কোশ্চেন দেখেন, এই যে আদর্শ গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়ালস টু 1/3 এমএনসি স্কয়ার, এই সূত্রটা আমরা পরিবর্তন করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে এই কি বলছে, গ্যাসের গতীয় সমীকরণ, অর্থাৎ এই যে আমরা যে কোশ্চেনটা দেখালাম, ওই সমীকরণ আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি ধরে নিলাম, প্রথমে একটা ঘনক ধরে নিলাম। অর্থাৎ ঘনক আকৃতি, যার দৈর্ঘ্য, মানে এমন একটা পাত্র যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি সমান। হম এটা এই যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাকে আমি কি বলি, ঘনক বলি, তাই না? তো এই ঘনক আকৃতি পাত্রের যার বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আসলে কত, এল, এবং এই পাত্রটির আয়তন কত, ভি। আর ভি ইজ যেহেতু পাত্র এটি ঘনক আকৃতি, তার মানে এল কিউব মানে এলো পাত্র আয়তন, তাই না? এবার বলছি কি, দেখ কি বলছে, নিশ্চয়ই। আচ্ছা, যে ধরি পাত্রটি এম ভরের একটি আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ আছে। অর্থাৎ আমার এই পাত্রটি যেটা ছিল সেটা আসলে এম ভরের একটি আদর্শ গ্যাস দ্বারা পূর্ণ আছে, এবং যে গ্যাসের ঘনত্ব হলো রো। হম গ্যাসের অণুর সংখ্যা, এখানে যে গ্যাস আছে তার অণু সংখ্যা কত, এন, এবং প্রত্যেকটি অণুর ভর হলো এম। তাহলে একটি গ্যাসের অণুগুলো কত আছে, এম আছে, এবং এই গ্যাসের অণুগুলো ভর কত, এম, তাই না? এবার উক্ত অণুগুলোর মধ্যে একটি অণু বিবেচনা করি আমরা, উক্ত অণুগুলোর মধ্যে যে কোনো একটি অণু বিবেচনা করি, যার বেগ হলো সি। অর্থাৎ অণু তো এখানে আছে, আর অণু তো ছোটাছুটি করবেই, গ্যাস তো গ্যাসের অণুগুলো ছোটাছুটি করে। তাহলে বলছি এই যে একটা অণু কল্পনা করতেছি আমার, সেই অণুটার আসলে বেগ কত বলছি আমি, C1। এ বেগে ও এক্স, ও জেড এবং ওয়াই, ওয়াই অর্থাৎ এই যে তিনটি দিক আছে আমার, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিন দিকে আসলে ছোটাছুটি করবে, তাই না? এই তিন দিকে ছোটাছুটি, এক্স অক্ষ বরাবর যে বেগ সেটাকে আমি বলছি ইউ1, বি ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটাকে আমি বলছি ভি1, জেড অক্ষ বরাবর যেটা বেগ সেটাকে আমি বলছি ডাব্লিউ1। তারা আমার এই যে গ্যাসের যে অণুটার যে বেগ ছিল সেটাকে আমি তিনটি উপাংশে বিভক্ত করলাম। সেই তিনটি উপাংশ কি কি, একটা হলো এক্স অক্ষ বরাবর ইউ1, ওয়াই অক্ষ বরাবর ভি1 এবং জেড অক্ষ বরাবর ডাব্লিউ1। ঠিক আছে? তাহলে এই যে গ্যাসের অণুটার বেগ, অর্থাৎ গ্যাসের অণু C1 এর বেগ তার সমান বর্গের ইকুয়াল টু কি হবে, প্রত্যেকটা অংশ বর্গের সমষ্টির সমান হবে। তাহলে এক্স অক্ষ বরাবর বেগ কত ছিল, ইউ1 স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর বেগ কত ছিল, ভি1 স্কোয়ার, জেড অক্ষ বরাবর কত ছিল, ডাব্লিউ1 স্কোয়ার। তাহলে প্রত্যেকটা অংশ মানে উপাংশ যে বিভক্ত করলাম, অংশগুলোর বর্গের সমষ্টি গ্যাসের অণুর বেগের বর্গের সমান। ঠিক আছে, এটি সূত্র। আচ্ছা, তাহলে এবার কি ধরা যাক, ধরলাম আমরা কি ধরলাম, এক্স অক্ষ বরাবর এই গ্যাসটি ইউ1 বেগে আঘাত করলো কোন তলকে, দেখেন আমি তলটা এখানে দেখা যাচ্ছে না, আমি নিচে এসে দেখাই। এই যে দেখেন, এই যে তলটা যে ছিল, এই তলে আঘাত করলো, এই এই তলটাতে আমার আঘাত করলো। হ্যাঁ, আঘাত করলে কি হবে, এটি তো স্থিতিস্থাপক আঘাত অবশ্যই, তাই না? তাহলে অণুর ভর এম হলে এক্স অক্ষ বরাবর ভরবেগ কত হবে, অর্থাৎ এই যে বস্তুটা এখান থেকে এইদিকে চলে আসছে, অর্থাৎ গ্যাসের কণাটা, এক্স অক্ষ বরাবর ভরবেগ কত হবে, এম কণার ভর 1, তাই না? প্রত্যেকটা কণার ভর কিন্তু সমান, মানে প্রত্যেকটা কণার ভর যদি আমরা সমান ধরি, তাহলে M1 M2 দেওয়ার দরকার নাই, শুধু এম দিলেই হবে। হ্যাঁ, তাহলে এম আমার একটি কণার ভর, সেই কণাটার বেগ কত ছিল, C1। তাহলে ভরবেগ কত হবে, MC1। এবার দেয়ালে ধাক্কা খাওয়ার পর স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলো, তারপরে ঘটে কি ঘটবে, বিপরীত দিকে চলে যাবে। সংঘর্ষ তো এখানে ঘটছে, এখানে কি থাকবে, সে তো আর পশ্চাৎ দিকে ফিরে যাবে। পশ্চাৎ দিকে যখন ফিরে যাবে তখনও তো
বেগ সমান, যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে, বেগ তো ঠিকই আছে। এবার বেগ কত হবে? সেম বেগ, সরি এটা আসলে C1 হবে না, E1 হবে। C1 কেন হবে না? C1 তো আমার পুরাটার বেগ, আমি তো একটা উপাংশের বেগ বের করতেছি, তাই না? তাহলে উপাংশের বেগ হলো E1। তাহলে এই পশ্চাৎ দিকে যখন কণাটা যাবে তখন কি হবে? এম E1 সেম বেগ, কিন্তু আসলে এটা বিপরীত হবে। কেন? যেহেতু এর দিকটা বিপরীত, দ্যাটস আমি এটাকে কি নিতে পারি, এটাকে আমি নিতে হবে আমাকে মাইনাস, তাই না? এখন এটা হলো এই দিকের বেগ এক্স অক্ষ বরাবর, আর ধাক্কা খাওয়ার পর এদিকে যখন চলে গেল তখন এর ভরবেগ কত হলো? M E1 মাইনাস। তাহলে এই যে ভরবেগের পরিবর্তন কি ঘটবে দেখেন দেখি, ইউ বেগে যখন গতিশীল হলো তখন ভরবেগের পরিবর্তন কি হবে? আদি ভরবেগ কত ছিল? M E1 মাইনাস শেষ ভরবেগ কত ছিল? মাইনাস M U1। তাহলে M U1 মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয় M U1। তাহলে আলটিমেটলি কি আসে? 2M U1। তাহলে ভরবেগের পরিবর্তন কত আসলো? 2M U1। এটা কোন অংশ বরাবর বলেন দেখি? এক্স অক্ষ বরাবর, অর্থাৎ U1, ইউ ওয়ান বেগের উপাংশের দরুন আসলে ভরবেগের পরিবর্তন এমন ঘটবে। একইভাবে আমার কি ঘটবে? V1 বরাবর তখন একটা উপাংশ পাবো আমি, ভরবেগের পরিবর্তন আলাদা পাবো। জেড অক্ষ বরাবর ডাব্লু উপাংশের জন্য আলাদা ভরবেগ পাবো, তাই না? একইভাবে সেম বরাবর প্রসেস। এখন দেখেন এই যে আমি যে কথাগুলো বললাম সেখানে এই একই কথা লেখা আছে। তাহলে আমরা এই প্রথম ভরবেগ নিয়ে আলোচনা করতেছি। তো প্রথম ভরবেগ দেখেন যে এই যে আমার যে পাত্রটা ছিল, হ্যাঁ, আমি একটু পাত্রটা আঁকার চেষ্টা করতেছি। এই যে একটা পাত্র আঘাত করা, এই একটা দেয়াল আঘাত করার পর যে এই দেয়ালে আসলো, এই প্রত্যেকটা এই দেয়ালের দূরত্ব কত বলেন দেখি? এল, তাই না? তাহলে এই যে ধাক্কা খাওয়ার পর এই যে এখানে আসলো, আসতে তো সময় অবশ্যই লাগছে। কতটুকু সময় লাগে বলেন দেখি? তাহলে এই যে দৈর্ঘ্য ভাগ বেগ, দৈর্ঘ্য ভাগ বেগকে যদি আমি সময় দ্বারা ভাগ করি তাহলে, সরি, দৈর্ঘ্যকে যদি আমি বেগ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? সময় পাবো। কারণ আমরা জানি ভি ইকুয়াল, সরি, এস ইকুয়াল কি জানি? ভিটি। তাহলে সময় যদি বের করতে চাই তাহলে মোট দূরত্ব ভাগ বেগ। তাহলে এই যে মোট দূরত্ব এল, সেটা আমার এখানে, আর বেগটা কত ছিল? বেগটা তো আমার এই যে E1, তাই না? তাহলে এই যে মোট এল কে যদি আমি ইউ দ্বারা ভাগ করি তাহলে এই যে এখানে ধাক্কা খেয়ে এখানে আসার যে সময়টা সেটা আমি পাইলাম, সেটা হলো L/E1। অর্থাৎ L/E1 সময় পর অণুটি E1 উপাংশের দরুন বেগের পরিবর্তন এরকম। মানে বিষয়টা যদি আমি আরেকবার উপরে টেনে আপনাকে দেখার চেষ্টা করি, সেটা হলো এরকম যে এই যে দেয়ালে ধাক্কা খাইলো, এই দেয়ালে ধাক্কা খাওয়ার পরে যে এখানে আসলো, তাহলে এই যে যাওয়ার যে সময়টা সেটা কি বলেন দেখি? এই মোট দূরত্ব ভাগ বেগ। তাহলে মোট দূরত্ব ভাগ বেগ যদি আমি দিই তাহলে আমি কি পাবো? যাতায়াতের সময় পাবো। তাহলে আমি এই যে যাতায়াতের যে সময়টা লাগলো, এই সময়ের পরে কি ঘটছে? বেগের পরিবর্তনটা ঘটছে, ঠিক আছে? বেগের পরিবর্তনটা ঘটছে। সেটা কত? সেটা এই যে আমার এই যে কি দেয়া আছে, 2M U1, ঠিক আছে? তাহলে অণুটির বেগের অর্থাৎ E1 উপাংশের জন্য ভরবেগের পরিবর্তনের হার কত হবে? তাহলে ভরবেগের পরিবর্তন যেটা হবে সেটা হলো ভরবেগের পরিবর্তনটা উপরে হবে, এবং সেই সময়কে যদি আমি ভাগ করি তাহলে আমি ভরবেগের পরিবর্তনের হারটা পেয়ে যাবো। তাহলে ভরবেগের পরিবর্তন কত ঘটেছিল? 2mu, আর সময় কতটুকু লাগছে? L/E1, তাই না? এটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি যাই? 2mu² ডিভাইডেড বাই এল। তাহলে আমি এটা কিসের জন্য পেলাম? U1 উপাংশের জন্য। তাহলে U1 উপাংশ যদি এটা হয় তাহলে V1 উপাংশ যদি কি হবে? 2m, সরি, V1² বাই এল। একইভাবে W1 উপাংশ জন্য কি হবে? 2M W1² ডিভাইডেড বাই এল। এই যে তাহলে মোট ভরবেগ, অর্থাৎ এই একটি কণার জন্য, অর্থাৎ আমরা C1 কণার জন্য কল্পনা করছি, ঠিক আছে? C1 কণারই কয়টা উপাংশ বলেন দেখি? তিনটা উপাংশ, একটা হলো U1 U2 এবং, সরি, U1 W1 এবং V1। এই তিনটা উপাংশ যদি আমি যোগ করি তাহলে এই একটা কণার উপাংশ পাবো, মানে একটা কণার মোট ভরবেগের পরিবর্তন হার পাবো না, ঠিক কিনা? তাহলে এই জন্য আমি এইবার কি করবো? U1 V1 এবং W1 কে কি করবো? উপাংশগুলো আমি যোগ করবো। যোগ করলে যেটা পাই সেটা হলো আমার দেখেন 2ml। এটা আমি কমন যায় তাহলে কি থাকে এখানে? U² প্লাস V² প্লাস W², এবং এটা সমান আমি কি জানি? C²। তাহলে এই যেটা পাইলাম আমি সেটা হলো কি, এই একটা অণু অর্থাৎ 1 নম্বর অণুর জন্য ভরবেগের পরিবর্তনের হার পাইলাম। ঠিক একইভাবে আরো যদি আমি 2 নম্বর অণুর কথা বলি তাহলে সেখানে বেগ কত হবে? C2। তাহলে সেখানে ভরবেগের পরিবর্তন হার কত হবে? 2mc²/L। একইভাবে চলতে থাকবে।
তাই না? 11 যদি 14 থাকে, তাহলে এখন এই সমস্ত যেগুলো যদি আমি যোগ করি, অর্থাৎ n সংখ্যক অণু যদি আমি যোগ করি, তাহলে কি পাবো আমি? সেটা হলো এটা দেখেন, এই যে প্রত্যেকটা যদি যোগ করে তাহলে 2m L1, এই জিনিসটা আমার কমন, তাই না? তো কমন হলে আমি এটা কমন নিতে পারি, তো একেবারে এখানে কমন নেওয়া হয়েছে। তো নেওয়ার পরে যেটা আছে সেটা হলো কি C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, যদি যোগ করি তাহলে ডিভাইডেড বাই এটা আমি পাই। এবং এটা সমান আমি কি লিখতে পারি বলেন দেখি? আমি এটা সমান লিখতে পারি গড় বর্গের বর্গমূল। হ্যাঁ, গড় বর্গমূল, গড় বর্গবেগ, আমি এটাকে লিখতে পারি। তাহলে এই সমান আমি কি লিখতে পারি? সি, তাই না? তো এই রূপটা যদি এই পাশে আসে C স্কোয়ার হয়ে যায়, সেটা আমি এখানে লিখছি C স্কোয়ার। তাহলে আমি এটা কি পাইলাম? পাত্রস্থিত n সংখ্যক অণুর মোট ভরবেগের পরিবর্তনটা পাইলাম। মোট ভরবেগের কি পাইলাম? পরিবর্তন পাইলাম। আচ্ছা, এতটুকু আমার গেল। তারপরে কি আসবে দেখেন, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি যে ভরবেগের পরিবর্তন হার অণুগুলির উপর দেয়াল কর্তৃক প্রদত্ত বলের সমান, তাই না? এখন এই যে ধাক্কাজনিত বল, এই যে প্রত্যেকটা দেয়ালে যে ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কাজনিত বল কত হবে? চাপ। তো কি হলে আমার যে মোট চাপ, পাতের গায়ের মোট চাপ কত? পি। তাহলে বলের মান কত হবে? ক্ষেত্রফল গুণন চাপের সমান, অর্থাৎ এফ ইজ ইকুয়ালস টু ক্ষেত্রফল গুণন চাপ। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রফল কত? পাতের ক্ষেত্রফল কত? এটা একটি ঘনক, তো ঘনকের ক্ষেত্রফল কি জানি? 6, মানে যদি সরি 6a স্কোয়ার, তাই না? এই মোট ক্ষেত্রফল। তাহলে এখানে যেহেতু এ এর পরিবর্তে আমি কি ব্যবহার করছি? এল ধরবো, 6l স্কোয়ার। তাহলে মোট বলের পরিমাণ 6l স্কোয়ার ইন্টু পি। তাহলে আমার এই পাত্রে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটার মান কত? 6l স্কোয়ার ইন্টু পি। তাহলে এখন আমি কি লিখতে পারি? তাহলে এই যে আপনাকে এখানে দেখেন, এই যে ভরবেগের পরিবর্তন যে একটু দেখো। আচ্ছা, তাহলে মোট ভরবেগের পরিবর্তন যেটা ছিল সেটা হলো এই যে এটা, তাই না? এই যে মোট ভরবেগের পরিবর্তন তা কিসের সমান? তা আমার এই যে চাপ, মানে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করতেছে, সেই বলের সমান। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? আমরা তো পাইলাম 6l স্কোয়ার ইন্টু পি। তাহলে এখানে যদি আমি পি রাখি, তাহলে 6l স্কোয়ার নিচে পাঠাই দিলাম। পাঠাতে পারবো কি থাকলো? এই যে 2 আর 6 ক্যান্সেল হয়ে কি থাকে? 3l কিউব। এই L স্কোয়ার এবং এল গুণ করে L কিউব হলো MN C স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? পি ইজ ইকুয়ালস টু 1/3 MN C স্কোয়ার। এবং এল কিউব মানে কি? এল কিউব মানে আয়তন, কেননা পাত্রের একটি ধারের আয়তন দৈর্ঘ্য কত? এল। তাহলে যেহেতু এটা ঘনক, তাহলে এল কিউব হবে আয়তন, ডিভাইডেড বাই আমি ভি লিখতে পারি। ঠিক আছে? এখন এই ভিটাকে আমি যদি এই পাশে পাঠাতে, তাহলে কি থাকে? পি ভি ইজ ইকুয়ালস টু 1/3 MN C স্কোয়ার, যেটা আমার কাঙ্ক্ষিত সূত্র। ঠিক আছে? যেটা আমার কাঙ্ক্ষিত সূত্র, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আশা করি বোঝা গেছে। এইখানে আপনার যদি নিজে আরো কিছু দেওয়া আছে, যদি আপনার আহ এই যে ঘনত্বের রাশিমালা দিয়ে প্রকাশ করতে চান, তাহলে আমি